স্বাগত খেলা যুগে আপনাদের সাথে আছি পার্থ বণিক। ধরি মাছ না ছুঁই পানি, ঝোপ বুঝে কোপ মারা, সাপও মরে আবার লাঠিও না ভাঙে। কখনো কি ভেবে দেখেছেন বাংলা ভাষা এই চতুরতা কিংবা ধূর্ততা নিয়ে এত বাহারি প্রবাদ প্রবচন কেন আছে? কেন অনৈতিক আচরণে এত সুনাম আমাদের? কেউ না ভাবলেও বিসিবি এখন সেসব ভাবারই যেন সুযোগ করে দিচ্ছে। এখানে যে অভিযোগ করেন পর মুহূর্তে তিনি হয়ে যান অভিযুক্ত, আর যে অভিযুক্ত সে পায় সিম্প্যাথি। এসব বলার মূল কারণ জাহানারা আলমের সাম্প্রতিক ইস্যু। যৌন হয়রানির যে অভিযোগ তিনি তুলেছেন সেখানে তিনি অনেকটাই একা, বরং অতীতের ঘটনাক্রম এমনভাবে সামনে আনা হচ্ছে, এমন বয়ান তৈরি করার চেষ্টা করা হচ্ছে যেখানে কোনো প্রকার তদন্ত ছাড়াই তৈরি হয়ে যাচ্ছে একটা প্রি জাজমেন্ট। বিসিবির উইমেন্স উইং এর সাবেক চেয়ারম্যান থেকে বিসিবির সিইও, নারী দলের সাবেক কোচিং স্টাফ থেকে মূল অভিযুক্ত, তাদের দায় কি এড়ানোর খুব একটা সুযোগ আছে? এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন ক্রীড়া সাংবাদিক শামীম চৌধুরী। শামীম চৌধুরী, স্বাগত খেলা যোগে। আমরা জাহানারা আলম ইস্যুটা দেখতে পাচ্ছি গত দুদিন ধরে যেভাবে আসলে বিভিন্নভাবে মোড় নিচ্ছে। আমরা সাবেক নারী উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম নাদলের আমরা একটা ইন্টারভিউ কালকে শুনছিলাম যিনি মূল অভিযুক্ত মঞ্জুল ইসলামের কথা। তারা দুজনের কথায় খুব একটা সামঞ্জস্য আছে। মঞ্জুল ইসলাম অস্বীকার করছে তিনি করবেনই, এটা স্বাভাবিক, এটা তদন্তের সাপেক্ষে প্রমাণ হবে। বাট শফিউল ইসলাম নাদেল তিনি কি আসলেই কোনো ধরনের এরকম যৌন হয়রানির অভিযোগ পান জাহানারার কাছ থেকে? জাহানারা এই কথাটা বুক ফুলিয়ে বলছে, আর সেখানে শফিউল আলম নাদেল একভাবে তিনি এটা অস্বীকার করছেন। দেখুন, অভিযোগের যে ঘটনাকাল সেটা জাহানারা যেটা আপনি একটা ইউটিউব চ্যানেলকে দিয়েছেন সেই ঘটনাকাল কিন্তু 2021 সালে। 2021 সালে উনি এই লিখিত অভিযোগ ওনার সাথে একজন নারী ক্রিকেটারকে নিয়ে যিনিও হেনস্থার শিকার হয়েছেন তাকে নিয়ে উনি অভিযোগটা জমা দিয়েছেন বিসিবির সিওর কাছে। সুতরাং রিটেন কমপ্লেন। আর হচ্ছে এর পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটেছে বলে উনি উল্লেখ করেছেন সেটি হলো 2022 ওয়ার্ল্ড কাপে, যেটা নিউজিল্যান্ডে হয়েছিল মেয়েদের 50 ওভার ওয়ার্ল্ড কাপ, যেটা আমাদের বাংলাদেশের ইতিহাসে প্রথম 50 ওভারের ওয়ার্ল্ড কাপ পার্টিসিপেশনটা। আপনি মিলিয়ে দেখবেন যে তাহলে কি দাঁড়াচ্ছে। অভিযোগ কিন্তু উনি আগে করেছেন। অর্থাৎ এই যে আপনি যার নামটা আসছে বারবার, যে আপনি নারী ক্রিকেট দলের সহকারী কোচ, আপনি মঞ্জুর নাম আসছে, উনি সাবেক পেস বোলার বাংলাদেশ ন্যাশনাল টিমের, উনি বিদেশের মাটিতে 6 উইকেটও পেয়েছেন প্রথম টেস্টেই ওনার, সেটা জিম্বাবুয়ের এগেনস্টে। প্রশ্ন হচ্ছে যেই অভিযোগ করেছে অভিযোগকারী, যে অভিযোগটা এখন বলছেন, আপনি তার ক্যারিয়ারটা মিলিয়ে নিন, উনি কিন্তু বাংলাদেশের নারী ক্রিকেটের অনেক ইতিহাসের সাক্ষী সরাসরি। আমরা যে প্রথম যে আপনি এসিসি ট্রফি জয়ের পরে 2007 সালের পরে আমরা 2008-এ যে প্রথম এশিয়া কাপ মেয়েরা খেলে সেই টিমের উনি প্রতিনিধি। আমরা যে 2018 সালে যে মেয়েরা যে এশিয়া কাপ জিতেছে, যেটা হচ্ছে আপনি যদি বলতেছি আমরা বলছি যে ছেলেদের পাশাপাশি মেয়েদের অ্যাচিভমেন্টটা সমতালে লড়ছে। আমি সমতাল কেন, আমি এখানে এগিয়ে রাখবো মেয়েদের, কারণ এটাই হচ্ছে আমাদের ক্রিকেটের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। 2018 সালে ইন্ডিয়াকে আমরা 2 বার হারিয়ে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, যে ইন্ডিয়া এবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, আপনি দেখতেই পাচ্ছেন। সেখানেও কিন্তু জাহানারা একটা ভাইটাল রোল প্লে করেছে এবং ফাইনাল ম্যাচ উইনিং রানটাও তার। এখন দেখেন এটা সিম্পেথি বলবো কি না, আপনি যারা কথা বলেছেন এই বিষয়ে তারা বিষয়টা আড়াল করতে চাচ্ছেন, এটাই বড় প্রশ্ন। এই কারণে আপনি যেটা বললেন আমারও সেটা মনে হবে, সেটা হলো অভিযোগকারীকে যদি আপনি প্রশ্ন করি তাহলে কিন্তু উনি এইভাবে উত্তর দিবেন। এখন এইটাকে আপনি আমাদের প্রচলিত ধারা কি বলে, এই ধরনের পজিশন হলে আপনার তাকে একটা পুলিশের কাস্টডিতে নিয়ে তাকে তার জন্য রিমান্ড চায় আদালত। রিমান্ড চাইলে তখন তাকে এমনভাবে তাকে প্রশ্ন করা হয় যে উনি কিন্তু উত্তর দিতে বাধ্য হন ওনার প্রকৃত ঘটনা। তো প্রয়োজনে এই ধরনের ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা, যেটা ফৌজদারি মামলার মাধ্যমে। শামীম, যদি আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে কি এই মুহূর্তে মঞ্জুল ইসলাম তিনি দেশের বাইরে চীনে আছেন, সেখানকার নারী দলকে তিনি কোচিং করাচ্ছেন। আবার একইভাবে আমরা দেখতে পাচ্ছি শফিউল আলম নাদেল তিনিও দেশের বাইরে আছেন স্বাভাবিক কারণে। এখন এই দুজনকে দেশে এনে স্বাভাবিক মুখোমুখি বসানো তো সম্ভব হচ্ছে না, হয়তো শফিউল নাদেল তিনি আসবেন না, কিন্তু এই যে একটা লেন্দি প্রসেস হচ্ছে এর মাঝে কি কোনো ধরনের প্রমাণ টেম্পারিং এর সুযোগ থাকতে পারে। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন এখানে কিন্তু জাহানারা যে অভিযুক্ত তালিকা দিয়েছেন তার মধ্যে কিন্তু আরো কয়েকজন আছেন এখানে। যেমন উনি সুরাইয়ার কথা বলছেন, তিনি ওমেন্স টিমের সাথে এখনো ইনভলভ। তারপর সরফরজ বাবুর কথা বলছেন, যিনি ওমেন্স উইংয়ে চাকরি করেন, তাই না? ওনাকে চাকরি দিয়েছিলেন আপনার ডক্টর মল্লিক, চাকরি দিয়েছিলেন কেন? ওনার কাউন্সিলরশিপটা নিয়ে, সে কাউন্সিলরশিপের বিপরীতে। আচ্ছা, এইভাবে তারা কিন্তু এখনো ইনভলভ আছেন। আপনি যাকে অভিযোগ করেছে সরাসরি, যে ক্রিকেট বোর্ডের সকল এমপ্লয়ির যিনি বস, তিনিও বিষয়টাকে এড়িয়ে গেছেন। আমি যে কোনো কারণেই হোক না এড়িয়ে গেছেন বলবো, এই কারণে
উনি বলছেন যে আপনি যেটা আমি এক পরিচালকের মাধ্যমে জানলাম যে বিসিবিকে সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে উনি অবহিত করছে বিষয়টা, এবং তারা তাদের কাছ থেকে পরবর্তীতে মানে তেমন একটা কিছু ছাড়া পাননি যেটা মনে হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে দায়িত্ব উনি এড়াতে পারেন না, কারণ আপনি যখনই বিষয়টা জানছেন, ওই একটা পেরোলের প্লেয়ার, সেন্ট্রাল কন্ট্রাক্টেড প্লেয়ার, সে যখন সিওর কাছে যাবে না, যাবে কার কাছে? আচ্ছা, আপনি দেখেন 2022 সালের ওয়ার্ল্ড কাপে, ওই ওয়ার্ল্ড কাপে কিন্তু শফিউল ইসলাম নাদেল কিন্তু টিমের সঙ্গে সবার সঙ্গে ছিলেন। তো উনি কি করেছেন? উনি কি শুধু ঘুরতে গিয়েছিলেন দলের সঙ্গে, নাকি উনি আরো কিছু বিষয়টা উনি পর্যবেক্ষণ করেছেন? এইটাও আসলে উনি যখন গিয়েছেন নিশ্চয়ই উনি একটা রিপোর্ট দিয়েছেন, বা কোনো না কোনো ভাবে কোচদের সাথে, কোচিং স্টাফের সাথে, অন্য কোনো সাথে কথা হয়েছে। আপনি খেয়াল করে দেখবেন ওই ট্যুরে কিন্তু আমাদের কিন্তু হাসান তিলকরত্নে ছিলেন কোচ, শ্রীলঙ্কান কোচ, হেড কোচ। কই, তার নামে তো কোনো অভিযোগ আসে না। আপনি এর আগে বীরা সিংহে ছিলেন শ্রীলঙ্কার কোচ, তার নামে তো অভিযোগ আসে না। এই যে আপনার যে বিস্তর অভিযোগ যেটা আসছে, এই যে যেটা তিলে তিলে করে হয়তো জানারা মুখ খুলছেন, অনেকে খুলতে পারছেন না এই কারণেই, কারণ আপনি দেখেন সেন্ট্রাল কন্ট্রাক্টের আওতায় যে আছেন সে বলতে পারে না, তার কোড অফ কন্ডাক্ট ওইভাবেই করা আছে। কোড অফ কন্ডাক্টের থাকার কারণ কি? আপনি দেখেন মেয়েদের ক্রিকেটের কিন্তু একসময় শুরু হয়েছে 5,000 টাকা বেতন দিয়ে, মাত্র 3 জন ক্রিকেটের বেতন পেতেন। এখন কিন্তু মেয়েদের ক্রিকেটের বেতন পান এখন তারা 1,60,000 টাকা ক্যাটাগরি। কোড অফ কন্ডাক্টই আসলে কি মেয়েদের পায়ের শিকল কিনা, তারা বলতে পারছে না মুখ ফুটে, এটাই কি তাদেরকে পেছনে টেনে ধরছে কিনা? এখন তারা প্রকাশ্যে পাবলিকলি আমার আপনার কাছে, গণমাধ্যমের কাছে বলতে পারবেন না, পারছেনও না। কিন্তু প্রশ্ন হচ্ছে যখনই আপনি তাদেরকে আপনি ওইভাবে আপনি জেরা করবেন, একটা জুডিশিয়াল ইনকোয়ারির মাধ্যমে জেরা করবেন, যেখানে তাদেরকে পূর্ণ নিশ্চয়তা দেওয়া হবে যে তাদের কোনো কিছুই পাবলিক করা হবে না, বা তাদের পাবলিক করা হইলো পরবর্তীতে করা হবে বিচারের মাধ্যমে, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসা হবে, তখন তো তারা অবশ্যই বলবে। আমি আপনাকে একটা কথা বলে রাখি, দেখেন এই যে বিভিন্ন বিভাগীয় ব্যবস্থা, সরকার বিভিন্ন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে কি করে, আগে করে কি, যার নামে অভিযোগ আসছে সেই অভিযোগ তদন্ত চলাকালে তাকে ইনঅ্যাক্টিভ করে রাখা হয়, তাকে কিন্তু সাসপেন্ডেড করা হয়। আপনি কি পারবেন এখন ক্রিকেট বোর্ড যাদের নামগুলো আসছে, এখন মঞ্জু তো দেশে নাই, আপনি আগে যে ক্রিকেট বোর্ডের ওমেন্স উইং এর আগে যে চেয়ারম্যান, উনি এখন পলাতক, জুলাই আন্দোলনে উনি হত্যাকাণ্ডের আসামি, হত্যা মামলার আসামি হয়ে দেশের বাইরে উনি পলাতক। কিন্তু এখন যারা আছেন তাদেরকে তো ক্রিকেট বোর্ডের উচিত ওই প্রচলিত আমাদের যে বিভিন্ন বিভাগীয় ব্যবস্থা সরকারের করা হয়, তাদের ওই বিভাগীয় ব্যবস্থার মধ্যে তাদেরকে আগে সাসপেন্ড করেন, সাসপেন্ড করে তদন্তের আওতায় তাদেরকে আনেন। না হলে আপনি ওই সিওকে ওই চেয়ারে বসিয়ে তো আপনি তদন্ত করতে পারবেন না, কারণ সে তো পুরো জিনিসটাই ম্যানিপুলেট করবে, কারণ তার অধীনে সবাই চাকরি করে, কি করে তাদের এগেনস্টে কথা বলবে? আগে তাকে আপনি করেন না। তদন্ত রিপোর্টের কথা বারবার বলা হচ্ছে, তদন্ত করার কথা বলা হচ্ছে, আজ পর্যন্ত বিসিবিতে কোনো তদন্ত প্রতিবেদন যেগুলো কিনা ভাইটাল ইস্যুতে করা হয়েছিল সেগুলো তো প্রকাশ্যে আসেনি। তো আমরা তদন্ত করব, তদন্ত করার পর মেয়েরা সেই তাদের কথাগুলো বলবে, সেগুলো যদি বাইরে না আসে, ইমপ্লিমেন্টেশন না হয়, তাহলে এই তদন্তের মানেটা কি? দেখুন, আমরা একটা অনেক বড় ধরনের একটা তদন্ত রিপোর্ট পেয়েছিলাম, এটা হচ্ছে 2003 সালের ওয়ার্ল্ড কাপে, যেটা হলো কমোডোর অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান, যিনি ক্রিকেট বোর্ডের সাবেক প্রেসিডেন্ট ছিলেন, উনি এবং আপনার একজন সাবেক মানে সচিব সৈয়দ শামীম হাসান, ওনারা দুজন মিলে একটা তদন্ত রিপোর্ট করেছিলেন 2003 বিশ্বকাপের ব্যর্থতা তদন্ত রিপোর্ট, যেটা 44 পৃষ্ঠার তদন্ত রিপোর্ট পাবলিক হয়ে গেছিল মিডিয়াতে একটা প্রেস কনফারেন্সের মাধ্যমে। তার আগেই রিপোর্টটা ফাঁস হয়ে গেছিল, কিন্তু তদন্ত রিপোর্টটা কিন্তু আলোর মুখ দেখেছেন। সেই রিপোর্টের প্রেক্ষিতে কিন্তু আপনি খালেদ মাসুদ পাইলট ক্যাপ্টেন্সি হারালেন, টিমের থেকে বাদ পড়ে গেলেন, এবং ক্রিকেট বোর্ডের পেশাদারিত্ব প্রবর্তন হলো, ক্রিকেট বোর্ডের সিও নিয়োগ করা হলো, অনেক কিছু চেঞ্জ আসলো ক্রিকেট বোর্ডে ওই একটা তদন্ত রিপোর্টের আলোকেই। এখন আপনি দেখেন সম্প্রতি বিপিএল নিয়ে যে 900 পৃষ্ঠার একটা তদন্ত রিপোর্ট জমা দিয়েছে, যেই তদন্ত রিপোর্ট করতে 45 দিন সময় লেগেছে এই যে স্বাধীন তদন্ত কমিটির 3 সদস্যের, এবং এই তদন্তর পেছনে ক্রিকেট বোর্ডের প্রায় আপনার 44-45 লক্ষ টাকা খরচ হয়েছে শুধু ওই তদন্ত রিপোর্ট করাতে। সেইটাও তো পাবলিক করতেছেন না। আপনি 920 তদন্ত রিপোর্ট দিলেন বিপিএল শুরুর আগে, কারা অভিযুক্ত ক্রিকেটার, কারা অভিযুক্ত অফিসিয়াল, তাদের নামটা এখনো প্রকাশ্যে আসে নাই। এই কারণেই মনে হচ্ছে যে আসলে ক্রিকেট বোর্ড যে এখন 2 সদস্যের তদন্ত কমিটি করবে, সেই তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে। জনাব আমিনুল হক দারুণ একটা কথা বলেছেন, এই ক্রিকেট বোর্ডের তদন্ত নিয়ে তারা আশাবাদী না। এটার অনেক কারণ আছে, অতীতের কারণ। আপনি যে প্রশ্নগুলো করলেন সেটা তো হয়। আপনি এখন বিচার বিভাগে তদন্ত কমিটি করতে পারেন, অথবা রাষ্ট্রের থেকে আপনি কোনো সচিবের মাধ্যমে বা অবসরপ্রাপ্ত কোনো বিচারপতির মাধ্যমে আপনি তদন্ত করতে পারেন।
তাহলে সেক্ষেত্রে হয়তো প্রকৃত ঘটনাগুলো হয়তো বেরিয়ে আসবে। আমরা যদি এখন মানে যদি দেখি বর্তমানে যে অভিযোগগুলো আসছে যে নারী দলের কিছু সিনিয়র ক্রিকেটার তারাই কিনা এগুলোর সাথে জড়িত হয়ে যাচ্ছেন, তারাই এই সিন্ডিকেটটা তৈরি করছেন। আমরা যদিকে এই মানে আসামি হিসেবে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পেয়েছি জাহানারা এই প্রসঙ্গটা তুলে আনার পরে রোমানাও মুখটা খুলেছেন। তিনি বলেছেন যে এখানে জুনিয়ররাই এমন একটা ভয়ের মধ্যে ঢুকে গেছে, মানে সেলফ সেন্সরশিপ যাকে বলা হয়, তারা মুখ ফুটে কিছু বলছে না, তারাই আসলে ব্যাক টানছেন, তারাই মানে 5 মাস খাটছেন। এটা আসলে এই কালচারটা বাংলাদেশ ক্রিকেটে নারী ক্রিকেটের জন্য কতটা আসলে অপমানজনক, লজ্জাজনক? এই কালচারটা তো হওয়ার কথা না, কালচারটা হওয়ার কথা না, কারণ আপনি একজন সিনিয়র ক্রিকেটার তার ব্যাগ টানাবেন একটা জুনিয়র ক্রিকেটারকে, দেখতেই বা কতটা শোভনীয়। উনি তো চাকর বাকর না, উনিও তো ন্যাশনাল টিম প্রেজাইড করে। এই জায়গাটা তাকেও অনার করতে হবে, তার জায়গাটা তার যার যার জায়গাটা তাকে সেটা দিতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জুনিয়র ক্রিকেটার কথা বলতে পারবেন কি করে? আপনি দেখেন, আপনাকে তারা একটা ওই যে যেটা বললাম কোড অফ কন্ডাক্টের আওতায় আছে, এবং আপনি যদি এখানে টিম সিলেকশনের একটা বিরাট পার্ট হয়ে যান অধিনায়ক, আপনি জানেন মাঠে প্লেইং 11 তৈরি করার ক্ষেত্রে তার একটা বিশাল ভূমিকা থাকে। যদি সেই ক্ষেত্রে যদি আপনি কোনো জুনিয়র ক্রিকেটারের উপরে উনি রুষ্ট হন আচরণের দিক দিয়ে, সেখানে হয়তো বা তার খেলার সুযোগটা কমে যায়। এটা একটা কারণ হতে পারে যে যার কারণে হয়তো বা আপনার জুনিয়র ক্রিকেটার এখন কথা বলছেন না। আর যেহেতু আপনি জানেন যে জ্যোতি কিন্তু টিমের মধ্যে পারফর্মার হলে হয় কি আপনার তার অনেক আপনার যে বদগুণটাকেও আড়াল করা হয়, কোনো না কোনোভাবে আড়াল করা হয়, সেটাই ক্রিকেট বোর্ড প্রকাশ করছে বলে আমার কেন যেন মনে হচ্ছে। আমরা আসলে এখান থেকে যেটা আসলে বেরিয়ে আসার কথা, যে আমরা বারবার বলছি এই ইস্যুগুলো যাতে তাড়াতাড়ি সলভ হয়ে যায়, এই ইস্যুগুলো যাতে আলোর মুখ দেখে, ন্যায়ের পথ পায়, কিন্তু বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে সেখানে তো পুরো কালচারটাই চেঞ্জ করতে হবে, এই নারী দলের অনেক কিছু ওলটপালট করতে হবে। এটা কি রাতারাতি সম্ভব? দেখুন, আসলে ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশন বারবার অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, কিন্তু কখনোই ক্রিকেট বোর্ডের কনস্টিটিউশনে নারীর নেতৃত্ব এটা কিন্তু দেওয়া হয় নাই। আপনারা এখানে দেখেন, আমি সব জায়গায় বলি যে সমাজে সমতায়ন বলি, নারী পুরুষের সমতায়ন কথা, এটা সাবেক প্রধানমন্ত্রী উনি বারবার বলতেন, কিন্তু ক্রিকেট বোর্ড কখনোই সেই মেসেজটা ফলো করে নাই। সকল ফেডারেশনে কিন্তু নারী আপনি প্রতিনিধি আছে, কিন্তু ক্রিকেট বোর্ডেই নাই। আপনি ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদ 25 সদস্যের, এই যে আপনি কদিন আগে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আপনার রুবাবা দৌলাকে দেওয়া হলো আপনার পরিচালক হিসাবে, কিন্তু এর আগে আপনি খেয়াল করে দেখেন ক্রিকেট বোর্ড যখন না ওমেন্স উইং করে তখন কিন্তু ফাহিমা হোসেন জুবলি, উনি ছিল সংরক্ষিত মহিলা এমপি, ওনাকে দিয়ে কিন্তু কাজটা শুরু করা হয়েছিল। এবং ওই কমিটিতে যারা কাজ করতেন, কোচ থেকে শুরু করে সাপোর্টিং স্টাফ এবং আপনার ওই কমিটির লোকবল পুরোটাই ছিল মেয়েরা। তারপরে হচ্ছে পরবর্তীতে আপনি মনোয়ার আনিস খানকে যখন তত্ত্বাবধায়ক সরকারের আমলে ক্রিকেট বোর্ড উপদেষ্টা হলেন, তখন উনিও কিন্তু ওইভাবে ওই ফরম্যাটে মেয়েদের সাজিয়েছিলেন। একটু আগেই বলছিলেন আপনি, মেয়েরা কিন্তু বেশি কমফোর্টেবল থাকে, বেশি কমফোর্ট ফিল করে যদি তাদের কমিটির একজন চেয়ারম্যান বা চেয়ারপারসন যদি একজন নারী হন, কারণ তার কাছে অভিযোগগুলো সরাসরি বলতে পারেন। এবং ওই আপনার ক্রিকেট টিমের নারী ক্রিকেট টিমের আশেপাশে যারা থাকবে তারাও যদি মেয়েরা হন, তাহলে সেক্ষেত্রে আপনার সুবিধা হয়। আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের যে নারী উইং এ চাকরি করে তাদের মধ্যে একজন বাদ দিয়ে সব পুরুষ, এটা কি করে হয়? আব্দুর রাজাক এই বিষয়টা কিভাবে সলভ করবেন সেটা তো একটা বড় প্রশ্ন আমাদের জন্য। অনেক ধন্যবাদ শামীম চৌধুরী আমাদের সাথে থাকার জন্য। আমরা এই বিষয়ে সামনের দিনগুলোতে আসলে আলো বা আমরা আসলে এখান থেকে ইতিবাচক কিছু দেখতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১ ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল।